পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন। শেখ হাসিনা কি আদৌ জীবিত আছে? এই প্রশ্ন আমি করি, তার উত্তর কি হবে? কেউ কি শেখ হাসিনার কোন ছবি দেখছে গত 4 মাসের? একটা ছবি কেউ কি তার সামনে যায় কেউ বলে আসতে পারছে তার কোন আত্মীয় স্বজন কোন নেতা যে আমরা শেখ হাসিনার সাথে একটা মিটিং করে আসছি? ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই সোহরাওয়ার্দী উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না, পারে না, পারে না। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনুস ভালো করে শোনেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শেখ হাসিনাকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র 2 দিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি, কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি, কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না, প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল, কর্ম যেমন তেমনই। আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই,
তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি, তার এখনো হয়তো বেঁচে আছেন, কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন। তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন। তিনি যেহেতু বেঁচে আছেন, আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন। আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভিডিওতে সজীবজের জয় আর নেই নামের একটা ভিডিওতে কথা বলেছিলাম। সজীবজের জয় আছে এর প্রমাণ সেই সময় দেখাতে পারেননি। কেন বলেছিলাম আক্ষরিক অর্থে যে নেই মানি তিনি বাংলাদেশে আসার কথা বলেছিলেন, যে নির্বাচনের সময় তিনি বাংলাদেশে থাকবেন, তিনি নাকি কোনো দুর্নীতি করে নাই, তার বিরুদ্ধে বিদেশে কোনো মামলা নাই, তার কোনো অ্যারেস্ট নাই। এ ধরনের প্রোপাগান্ডা আওয়ামী লীগের আরাফাতরা সবসময় করে বেরিয়েছিল এবং মিথ্যার উপরে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছিল। সেই টাউট আরাফাতদের একটা বক্তব্য ছিল যে সজীবজের জয় নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করবে। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন নয়, শুধু শেখ হাসিনা যে এই বিদায় নিল, নির্বাচন তো 24 জানুয়ারিতে হয়েছে, জানুয়ারি থেকে জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত সজীবজের জয়ের একটা ভিডিও, একটা আলোচনা, একটা সমাবেশ কোনো জায়গায় তারা দেখাতে পারে নাই। নির্বাচনের আগে সর্বশেষ একটা অনুষ্ঠানে 1-2 দিনের জন্য সম্ভবত তিনি এসেছিলেন, তাও তার চেয়েও কম সময়, একটা অনুষ্ঠানে 1 ঘন্টা দেখা গিয়েছে, এরপরে আর তোর কোনো খবর ছিল না। তার মানিটা দাঁড়ালো যে তিনি তো আর নেই, তিনি জীবিত থেকেও আর জীবিত থাকার অ্যাক্টিভিটিস তার নেই, কারণ তার পাও বন্দী হয়ে গিয়েছে। আজ ঠিক শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না। বিশেষ করে শেখ হাসিনা যে আছে, তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই কারণে বেঁচে আছি, সেটা তো তিনি দেখাতে পারছেন না। কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন, যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনো প্রধানমন্ত্রী। আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বিগত প্রায় 4 মাস হয়ে গিয়েছে, 4 মাসের শেখ হাসিনার একটা ছবি, একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন, কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোত্থেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন না। আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে ভিতরে তার এই পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন, কি হয়েছে, এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্ট চক্রের লন্ডন প্রবাসী যারা আছেন, তারা এআই দিয়ে হোক যেভাবেই হোক তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন। তারা তার ভিডিও অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনো আছে। এবং আমার আরও কিছু সন্দেহ আছে, তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা, যারা বাংলাদেশের কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন, ভিন্ন আদর্শে চেনেন। তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে, বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায়, তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম। এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুরঘুর করছে। বাস্তবিক অর্থে শেখ হাসিনা নেই, জীবিত থেকেও নেই, মৃত্যুবরণ করলেও নেই। আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই। আমি নিশ্চিত বিশ্বাস করি যে এই দেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, মানুষদেরকে হত্যা করেছে, এর যে দায়ভার, এর যে কঠোরতম শাস্তি, তা শেখ হাসিনাকে ভোগ করতেই হবে। ও চেহারা দেখাতে পারবে না, তার চেহারা হয়তো ইতিমধ্যেই কুৎসিত হয়ে গিয়েছে, তার চেহারার মধ্যে হয়তো এখন ইতিমধ্যেই এমন রোগে রোগাক্রান্ত হয়েছে যে আর সামনে আসার মতো এবিলিটি নাই, না হয় তার নেতা নেত্রীর সামনেও তিনি আর দাঁড়াতে পারেন না। এই ইনজেকশন পুশ করে, কসমেটিক্স ব্যবহার করে, বাংলার মানুষের টাকা পয়সা লোপাট করে, যে অপরাজনীতি করে এতদিন দেখিয়েছেন,
নিজের শরীরে রহামিকা। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন উনি তো বয়স হয়ে গিয়েছে, যে কোনো সময় মারা যাবে। এখন মানুষ প্রশ্ন তুলছে আপনার মৃত্যু নিয়ে। আল্লাহ জানেন যে আপনি আসলে এখন কোন অবস্থায় আছেন, কিন্তু এই মানুষের সাথে আপনার যে অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার আপনি চালিয়েছেন, এটার যে খেসারত সেটা আপনাকে দিতে হবে। সেটা জীবিত থাকলেও দিতে হবে, মৃত্যুবরণ করলেও দিতে হবে। সবাইকে ধন্যবাদ। শেখ হাসিনা কি আদৌ জীবিত আছে? এই প্রশ্ন আমি করি, তার উত্তর কি হবে? কেউ কি শেখ হাসিনার কোনো ছবি দেখছে গত 4 মাসে? একটা ছবি? কেউ কি তার সামনে যায় কেউ বলে আসতে পারছে তার কোনো আত্মীয় স্বজন, কোন নেতা যে আমরা শেখ হাসিনার সাথে একটা মিটিং করে আসছি? সে কোথায়? ভারতের যেসব মুসলমানদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার, অবিচার, নিগৃহীত হন, সেখানে কিন্তু আমরা তাদের সার্বভৌমত্ব রক্ষা করে সম্মান দেখে আমরা কিন্তু কোনো সময় কিছু বলি না। হয়তো একজন ব্যক্তিগত ভাবে বলেন, রাষ্ট্র কিন্তু বলে না। কিন্তু ভারতের এই বিষয়টা জোরালো ভাবে বলে দেওয়া উচিত। আমরা আপনাদের মাইনরিটিদের নিয়ে একটা কথা বলি না, আমাদের মাইনরিটি নিয়ে আপনাদের কোনো কথা বলার দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব মঞ্জুর আহমদ চৌধুরী, আসলে ভারতের সাথে যদি একদম সম্পূর্ণ ছিন্ন করে, তারা তো বাধ্য করছে একরকমের যা অবস্থা দেখতে পাচ্ছি, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা কতটুকু হবো? আর দ্বিতীয়ত হলো, প্রতিবেশী তো প্রতিবেশীর মতো আচরণ করতে হয়। প্রতিবেশী যখন খারাপ হয়ে যায়, আমরা তো আমাদের একই বাড়ি, একসাথেই দেখা যাচ্ছে সারা জীবন থেকেছি, তারপর দেখা যাচ্ছে যখন কোনো একটা সমস্যা হয়ে যায় মাঝখানে দেখা যাচ্ছে দেয়াল তুলে দেয়া, দীর্ঘ দিনের চেনা পরিবারের সাথেও দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে যায় শুধুমাত্র শান্তির জন্য। আমরা ওই পর্যায়ে যেতে চাচ্ছি না। এতে কি মনে করেন না ভারতের কারণে ভারত নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে? দ্বিতীয়ত ভারতের কারণে আরেকটা বিষয় খুবই ভয়াবহ একটা অবস্থা যাচ্ছে, যারা মঞ্জুর আহমদ চৌধুরী ভারত উপলব্ধি করতে পারছে কিনা, অথবা ভারতের যারা আসলে এই মুহূর্তে বাংলাদেশি হিন্দুদের ভালো চাই বলে প্রচারণা চালাচ্ছে, আদতে কি বাংলাদেশে থাকা হিন্দুদের ভালো চায় তারা? কারণ তারা কি মনে করছে তাদের এই আচরণের জন্য বাংলাদেশে যারা হিন্দুরা আছে তাদের সাথে মুসলিমদের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে? এতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের একটা মুসলিমরা হবে, তারা বাংলাদেশের নাগরিক। এতে কি আপনি মনে করেন না যে একটা নতুন করে সংকট তৈরি হচ্ছে? বাংলাদেশি মুসলিমরা, হিন্দুরাও কি এগুলি বুঝে অনুধাবন করে? কি মনে হয় আপনার কাছে, ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী? সবাই করে না, সবাই করে না। অ্যাকচুয়ালি আপনি দেখেন যে বিএনপিতে বেশ কিছু সনাতনী ধর্মাবলম্বী আছেন, তারা অনেক বড় পোস্টে আছে, নাম দিচ্ছি না। তারা কিন্তু জোরালো ভাবে বলতে পারেন যে যে কথাগুলি ভারতীয় মিডিয়া বলছে সে কথাগুলি সঠিক না, এটা তারা তুলে ধরতে পারতেন। কিন্তু আমি যতদূর দেখেছি কোন খুব একটা এই যে রানা দাস গুপ্ত, হিন্দু মুসলিম বৌদ্ধ ঐক্য পরিষদ, তো ওনার তো একটা দায়িত্ব আছে যে এইখানে আসল পিকচারটা তুলে ধরা। ওনারা কিন্তু সেটা তুলছেন না। হয়তো তারা ইনফ্লুয়েসড হয়, ভারত তারা ইনফ্লুয়েসড হয় এটা, এবং এটা তো তাদের জন্য অবমাননাকর যে তাদেরকে ধরা হয় যে ভারতের একটা এক্সটেনশন, তারা স্বাধীন দেশের একটা সার্বভৌম একটা দেশের নাগরিক। এটা তাদের জন্য, যেমন বাংলাদেশ কিন্তু ভারতের যেসব মুসলমানদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার, অবিচার, নিগৃহীত হন, সেখানে কিন্তু আমরা তাদের সার্বভৌমত্ব রক্ষা করে সম্মান দেখে আমরা কিন্তু কোনো সময় কিছু বলি না। হয়তো একজন ব্যক্তিগত ভাবে বলেন, রাষ্ট্র কিন্তু বলে না। কিন্তু ভারতের এই বিষয়টা জোরালো ভাবে বলে দেওয়া উচিত। আমরা আপনাদের মাইনরিটিদের নিয়ে একটা কথা বলি না, আমাদের মাইনরিটি নিয়ে আপনাদের কোনো কথা বলার দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ভারত কিন্তু একটা ক্রাফটি নেইবার, চাণক্যর সব কায়দা কানুন তারা ভালোভাবেই এই করছে। যেমন ধরুন যে এই শেখ হাসিনাকে নিয়ে তারা যে গেমটা করতেছে, এই যে একটা মিটিং করলো, ভার্চুয়াল মিটিং লন্ডনে এবং ওয়াশিংটনে, আসলে কি এটা শেখ হাসিনার ভয়েস নাকি এআই জেনারেটেড? এটা অডিও, এখানে ভিডিও এটা করলো না কেন? ভিডিও করলে ইন্টারঅ্যাক্টিভ হইতো, ইন্টারঅ্যাক্টিভ হয়নি। অর্থাৎ ভারত শেখ হাসিনাকে বন্দি করে ফেলছে এবং তারা তার নাম দিয়ে তারা বিভিন্ন রকমের মেসেজ দিচ্ছে। এই কোশ্চেনটা ডেফিনেটলি আসবে যে এই যুগে যে সে একটা মিটিং করতেছে, তাকে যদি অ্যাকচুয়ালি সেই এটা দেওয়া হতো, সে তো ভিডিওতে সে বলতে পারতো এবং সে ইন্টারঅ্যাক্ট করতে পারতো। এটা ন্যাচারালি শেখ হাসিনা একটা পলিটিক্যাল লিডার,
সে তো চাবে তার লোকজনের সাথে এই যোগাযোগ করা, যেমন তারেক রহমান প্রতিনিয়ত করছেন, ওনাকে দেওয়া হয় নাই কেন? এই প্রশ্নটা কিন্তু আওয়ামী লীগের কেউ করে না। তা আমার ধারণা, আমার একটা কোশ্চেন, মানে একটা সন্দেহ আসলো, শেখ হাসিনা কি আদৌ জীবিত আছে? এই প্রশ্ন যদি আমি করি তার উত্তর কি হবে? কেউ কি শেখ হাসিনার কোনো ছবি দেখছে গত 4 মাসের? একটা ছবি? কেউ কি তার সামনে যে কেউ বলে আসতে পারছে তার কোনো আত্মীয় স্বজন, কোন নেতা, যে আমরা শেখ হাসিনার সাথে একটা মিটিং করে আসছি? সে কোথায়? এখন বাংলাদেশের উচিত জিজ্ঞেস করা ভারতকে, ভারতের রাষ্ট্রদূতকে, উনি কি আদৌ জীবিত আছে কিনা। আপনার একটা লোক, একটা হাই প্রোফাইল, সে উনি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন, রাইট? সে কোথায়, কোন জায়গায় আছে? তার কিসের এত সিকিউরিটি? ভারতের সিকিউরিটি দিতে পারে না? আচ্ছা, ভিডিওতে যদি দেখা যায় তো তার সিকিউরিটিকে ব্রিচ হতো। সুতরাং ভারত ওনাকে লেন্দুক দর্জি বানাইছে। উনি তো বুঝতে পারে নাই যে ভারতের হাতে যারা পড়ে তারা সহজে বাইর হতে পারে না। লেন্দুক দর্জি মৃত্যুর আগে আফসোস করছে, তা আমার সাথে আগে ভারতের মন্ত্রীরা দেখা করতে আসতো যখন সিকিমকে তারা নেয়, আর যখন সিকিম দখল হয়ে গেল ধীরে 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 প্রতিমন্ত্রীর সাথে দেখা করার জন্য আমার 7 দিন ঘুরতে হয়। শেষ পর্যন্ত বেচারা ওই লেন্দুক দর্জি হিসেবে তার নাম মির্জাফরের সাথে লেন্দুক দর্জিও এসে গেল। তো শেখ হাসিনা আসলে দুর্ভাগ্যতা যে সে ভারতের হাতে পড়ে সে আজকে বন্দী, এবং সাথে সাথে খুব সম্ভব তার বোনও বন্দী। এই প্রশ্নটা যে কেউ লেজিটিমেটলি করতে পারে, কেন ভারত তাকে এই অডিও তো এআই জেনারেটেড, এবং তারা কখনোই চায় না শেখ হাসিনা ওপেনলি বলুক, কারণ ভারত তাকে যে অনেক অনেক কিছু করাইছে, হয়তো সে বলে ফেলবে। এবং আরেকটা বিষয় যে শেখ হাসিনা ভারত থেকে কোনোদিন বাইরে হইতে পারবে না, সে তার জীবন ওই ভারতেই কাটবে, ওইভাবেই থাকবে। এটি হইতেছে সবচেয়ে বড় পানিশমেন্ট তার জন্য। একটা বিষয় যে এখানে কিন্তু একটা বিষয় আছে, একটু বলি যে গ্রামে গঞ্জে আওয়ামী লীগের লোকেরা কিন্তু অনেক জায়গায় চাঁদাবাজি চালাই যাচ্ছে, কিন্তু এটা ভাইবেন না যে তারা তাদের ওই অ্যাক্টিভিটিস বন্ধ আছে। যেখানে যেখানে আওয়ামী লীগ প্রভাবশালী ছিল সেখানে তারা বিএনপি কে সাথে নিচ্ছে এবং পুরা দমে চাঁদাবাজি চালাই যাচ্ছে, আমার এলাকাতেও চালাই যাচ্ছে। এবং এই চাঁদাবাজি যে তারা করে যাচ্ছেন এর দায় দায়িত্ব কিন্তু বিএনপির উপরে এসে যায়। এবং চাঁদাবাজি করার তারা যে ভয় ভীতি সৃষ্টি করে কিভাবে, তারা বলে যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে। এই ফেরত আসবে কথায় সবাই ভয় পেয়ে যায়, আবার এসে হত্যাযজ্ঞ গণহত্যা শুরু করবে। এই ভয়টা কিন্তু মানুষের ভিতরে অনেক এলাকাতে স্পেশালি আমার কিছু কিছু এলাকাতে আমি দেখছি যে এটা এই করতে পারছে। কিন্তু আমরা সবাই জানি আর যা কিছুই হোক, শেখ হাসিনা বাংলাদেশে এসে আর কোনোদিন ক্ষমতা গ্রহণ করার কোনোই কারণ নাই, কোনোই সম্ভাবনা নাই। যারা এই সম্ভাবনার কথা বলেন তারা চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করছে। যারা ভারত সরকারে রয়েছেন, ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন, বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছে পুরো পৃথিবীতে, এই অপপ্রচার বন্ধ করুন। মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোনো নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারবেন না। বিগত আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার হামলা হয়েছে, কোনো ধরনের বিচার হয় নাই, এবং আওয়ামী লীগের লোকেরা এই ধরনের হামলা এবং সম্পদ দখলদারিত্বের সাথে জড়িত, কিন্তু ভারত কোনো কথা বলে নাই। তাই আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কেও বুঝতে হবে যে আওয়ামী লীগ ছিল একটা সাম্প্রদায়িক দল, সংখ্যালঘু নির্যাতনকারী দল, এবং ভারত তাকে সবসময় সমর্থন করে গিয়েছিল। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম, শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল, বলেছিল গণভবনের দরজা খোলা আছে। আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব, কিন্তু সংলাপের জন্য নয়, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, এবং আমরা উৎখাত করার জন্য গিয়েছিলাম। আজকে সীমান্তকে যদি সুরক্ষা করতে হয় তাহলে আমরা সীমান্তও কিন্তু ছুটে যাব। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সব সময়ই ছিল, যেমনটা ছিল তার বাবার হাতে। আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। উপস্থিত রয়েছেন বিগত 16 বছরে নির্যাতিত পরিবার সমূহ, গুম হওয়া পরিবার সমূহ, এবং এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা এবং তাদের পরিবাররা আজকে
এখানে উপস্থিত ছিলেন। আজকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র এবং তরুণ নেতৃবৃন্দ, এবং এই ধরনের একটি আয়োজন করার জন্য আমি মায়ের ডাক সংগঠনটিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই যে মায়ের ডাক, অধিকার, এই সংগঠনগুলা আমাদের সাথে সব সময় ছিল। আমরা যখন কথা বলতে পারতাম না তখন তারাই কিন্তু আমাদের কথাগুলো বলতেন। সকলের আলোচনা করলেন, বক্তব্য দিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সকলের কথার মধ্যে কিন্তু আমাদের সেই যে মিল আমরা দেখতে পেলাম। কারণ আমরা সকলেই বিগত 16টা বছর ধরে, 15টা বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি। ফলে মজলুমের কোনো দল হয় না। আজকে সকল মজলুম আমরা এক পাটাতনে দাঁড়িয়েছি। এবং আমরা মনে করি এই যে আমরা যারা নিপীড়িত হয়েছি, এই নিপীড়িত পরিবার, নিপীড়িত মানুষগুলো আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দল, মত, আদর্শ ভিন্ন হতে পারে, রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে, নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে, এবং সেই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি। প্রিয় বন্ধুগণ, সকলের কথা এসেছে যে আমাদের মানবাধিকার হরণ করা হয়েছিল বিগত সময়গুলোতে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, এবং যত দুঃশাসন, লুটপাট, দুর্নীতি হয়েছিল তার তালিকা করলে শেষ হবে না। সকলেই সেই কথা বললেন, এবং আমরা জানি কার সাথে এই সকল ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল। সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ, যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি, সেই রাজনীতির উপর ভিত্তি করেই কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল। তারা মানবাধিকার হরণকারী দল, মানবতা বিরোধী দল, এবং পুরা বিশ্বে আমাদেরকে এটি বারবার বলতে হবে, এবং শুধু বাংলাদেশে নয় পুরা বিশ্বকে এটা বলতে হবে যে আওয়ামী লীগ একটি মানবতা বিরোধী দল, এবং এই অপরাধের শাস্তি, সর্বোচ্চ শাস্তি হতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা বলেছি যে এই যে যারা গণহত্যা করেছে, এবং এই গণহত্যা শুধু এই জুলাই আন্দোলনে নয়, ক্ষমতার শুরু থেকেই এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সব সময়ই ছিল, যেমনটা ছিল তার বাবার হাতে। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, আমরা দেখেছি শাপলায় কি নির্মমভাবে হত্যাকাণ্ড এবং গণহত্যা সংঘটিত হয়েছিল, এবং এই সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র জনতার উপরে গণহত্যা সংঘটিত হয়েছিল। এবং আমরা দেখেছি যে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন, সে একইভাবে বাকশাল কায়েম করে মানবাধিকার এবং গণতন্ত্রকে হরণ করে এবং হত্যা করেছিল। ফলে একটি দল ইতিহাসে যখন দুইবার সুযোগ পেল, এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে, গণহত্যা হরণ করেছে, তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে? আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান, জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। ফলে সকলের কাছে আহ্বান থাকবে যে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, এখন প্রশ্ন বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব। যারা নিপীড়িত হয়েছে তাদের কাছে আমরা ন্যায় বিচার, আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করব। ফলে আমরা যারা নিপীড়িত হয়েছি সকলের একটাই ঐক্যের জায়গা এখন, যে বিচার। আমরা এই যে ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে, গণহত্যা হয়েছে, তার বিচারের জন্য আমরা কাজ করব। এবং আজকে এখানে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে বিভিন্ন জায়গায় এই যে শহীদ পরিবারের করা মামলাগুলো, সেই মামলাগুলো নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে, এবং এটি আমাদের খুবই দুঃখের বিষয়। আমাদের এই শহীদ পরিবারগুলো কিন্তু আমাদের আবেগের জায়গা, এবং সেই মামলাগুলোকে নিয়ে যারা মামলা বাণিজ্য করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দলে কঠোর হবেন। কোনো দলের কর্মী যাতে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে না পারে।
যারা মামলা বাণিজ্য করছে, যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। ফলে প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশ একটি নতুন ইতিহাসের পাটাতনে দাঁড়িয়েছে। আমরা আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে স্মরণ করছি আমাদের সকল শহীদদের, আমাদের সীমান্তে যে শহীদ হয়েছে এত বছর ধরে আমাদের ভাই ও বোনেরা, সেই শহীদদের আমরা স্মরণ করছি। এবং আমরা ভারতকে বলেছি যে এটা আওয়ামী লীগের বাংলাদেশ নয়, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে, রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে। ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে এই বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে। ফলে আপনারা এখনো যারা ভারত সরকারে রয়েছেন, ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন, এই যে সীমান্তে হত্যা হচ্ছে, আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম, শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল, বলেছিল গণভবনের দরজা খোলা আছে। আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব, কিন্তু সংলাপের জন্য নয়, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। এবং আমরা উৎখাত করার জন্য গিয়েছিলাম। আজকে সীমান্তকে যদি সুরক্ষা করতে হয়, তাহলে আমরা সীমান্তও কিন্তু ছুটে যাব। তাই আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছে পুরো পৃথিবীতে, এই অপপ্রচার বন্ধ করুন। মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোনো নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারবেন না। এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ এই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী হাতে কিন্তু শহীদ হয়েছে। অথচ আমরা দেখেছি যে ভারত কিন্তু তখন এই আওয়ামী লীগকে কিছু বলে নাই। বিগত আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার হামলা হয়েছে, কোনো ধরনের বিচার হয় নাই, এবং আওয়ামী লীগের লোকেরা এই ধরনের হামলা এবং সম্পদ দখলদারিত্বের সাথে জড়িত, কিন্তু ভারত কোনো কথা বলে নাই। তাই আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কেও বুঝতে হবে যে আওয়ামী লীগ ছিল একটা সাম্প্রদায়িক দল, সংখ্যালঘু নির্যাতনকারী দল, এবং ভারত তাকে সবসময় সমর্থন করে গিয়েছিল। ফলে এই দেশ আমাদের, এই মাটি আমাদের, আমাদেরকে একসাথেই এই মাটিতে ঐক্যবদ্ধভাবে কিন্তু বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে। কোনো শক্তি যাতে আমাদের ভিতরে বিভাজন করতে না পারে, সে বিষয়ে আমরা সবসময় সচেতন থাকব। আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। যেই জায়নবাদী শক্তি সেই ফিলিস্তিনীয় মানবাধিকার হরণ করছে, তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং পুরা বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি কথা বাড়াবো না, একটি কথাই বলে শেষ করব যে রক্তের উপর দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, রক্তের উপর দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। ফলে এই যে রক্তের যে আমরা প্রতিশ্রুতি, যে সেই বিচার অবশ্যই আমরা করব, এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, সেটি সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে। এবং আজকে আমি এখানে এসেছি, সকল নিপীড়িতর সব সুর আজকে এক ঐক্যতানে পরিণত হয়েছে। সবাই কথা বলেছেন, যার যার নিপীড়নের গল্পের কথা বলেছেন, বিচারের কথা বলেছেন। আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে দিব, এবং আমরা নিশ্চিত করব যে আমরা এই সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম, খুন, সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই সোহরাওয়ার্দী উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না, পারে না, পারে না। প্রিয় ভাইরা, 2010 সালের 29শে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধাপরাধের মামলায়
গ্রেপ্তার করে কাউকে 10 বছর, 12 বছর, 13 বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক, মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে। মনে রাখতে হবে, মজলুমের জালিমের প্রতি দয়া দেখানো, মজলুমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। আমরা ভারতকে বলতে চাই, ওই ইসকনের সন্ত্রাসী চিন্ময়কে নিয়ে আপনাদের যে মায়া কান্না, বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল? ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো বন্ধু নয়, বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই, ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি। সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। আওয়ামী লীগের ওই নতজানু পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বাংলাদেশে আর হবে না। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে আওয়ামী লীগ তাদেরকে হত্যা করেছিল, সেই শহীদদেরকে। অত্যন্ত শোকাবহ অবস্থায় স্মরণ করছি 2010 সালের 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য, ওই 57 জন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশে হত্যা করেছিল। আজকে সেই শহীদদেরকেও স্মরণ করছি। প্রিয় ভাইরা, 2013 সালের 28শে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল। ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল, ওই বিক্ষোভরত মানুষের বুকে গুলি করে প্রায় 300 মানুষকে খুনি হাসিনা হত্যা করেছিল। আজকে সেই শহীদদেরকে স্মরণ করি। প্রিয় ভাইরা, 2013 সালের 5 মে বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায়, খুনি হাসিনা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীরতা হত্যা করেছে। আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে। ছাত্র জনতার রক্তের সাথে, আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে আপোষ না করে কোনো নির্বাচন হবে না। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু সংস্কারের পরে সুষ্ঠু একটি পরিবেশে 18 কোটি মানুষ ভোট দেবে। সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবতী বিশ্বাসী সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শেষ কথা বলতে চাই, মাননীয় তথ্য উপদেষ্টা এখানে আছেন, সরকারের ভেতরে এখনো আওয়ামী লীগের দালাল আছে। আমরা দেখতে পাই ঢাকার রাজপথে আনসার লীগের নামে, সুবিধা বঞ্চিত লীগের নামে, কিস্তি লীগের নামে এখনো ঢাকার রাজপথে আওয়ামী লীগ রাজপথ দখল করার পায়তারা করে। প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে তারা রাস্তায় নামে? আমরা সরকারের ভেতরে ঘাপটি মেনে থাকা ভারতের দালালদেরকে অবিলম্বে বহিষ্কার দাবি করছি। একই সাথে শেষ কথা, যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশপ্রেমিক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে
বীর যোদ্ধা আলেমদেরকে হত্যা করা হয়েছিল। ফ্যাসিবাদের দালালি করেছেন যে সমস্ত বিচারকেরা, ওই সমস্ত বিচারকদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা সোজা সবটা কথা বুঝি, আমরা অনেক রক্ত দিয়েছি। 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলার কোন মায়ের মুখ খালি হোক, এটা আমরা চাই না। সুতরাং পরিষ্কার ভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু শান্তি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নিপাত যাক ফ্যাসিবাদ, নিপাত যাক মুজিববাদ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।